বাজেট প্রণয়ন প্রক্রিয়া পরিবর্তনে জোর দিচ্ছে সরকার। একনেক সভা শেষে জানালেন পরিকল্পনা উপদেষ্টা। 12,500 কোটি টাকার 13টি প্রকল্প পাস। আমাদের গুনাহকে মাফ করে দেন আল্লাহ, আমাদের মা বোনদের গুনাহকে মাফ করে দেন। আখেরি মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা। দিনের দাওয়াতি দীক্ষা নিয়ে ফিরেছেন মুসল্লিরা। ভিড় ছিল মেট্রো রেলেও। মানুষের জন্য কোনো হিংসা কিনে না থাকে, আল্লাহ তাআলার কাছে আমি এগুলি চেয়েছি। ফিলিস্তিনে দোয়া করেছি, ফিলিস্তিনের জন্য আল্লাহ তাআলা এই আযাব থেকে উদ্ধার করে এইখান থেকে ভালো কিছু একটা নিয়ে বাসায় গিয়ে এর উপর আমল করার তৌফিক দান করে। জুলাই অভ্যুত্থানে আহতদের আবারও আগারগাঁয়ে সড়ক অবরোধ। সুচিকিৎসা ও ক্ষতিপূরণ দাবি। তীব্র যানজটে ভোগান্তি। সংসারটা কিভাবে চলবে, আমার সুচিকিৎসা নেই, তাদের কোনো খোঁজ খবর নেই না, এই জন্য তারা রাস্তা ব্লক করে আন্দোলন করছে। এটা কি আগেও যৌক্তিক হয়েছে? শুভেচ্ছা। যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। বাজেট প্রণয়নের প্রক্রিয়া বদলাতে হবে। বেশি ঘাটতি রাখা যাবে না, তাহলে মূল্যস্ফীতি বেড়ে যাবে। আগামী সপ্তাহেই সংশোধিত বাজেট নিয়ে সিদ্ধান্ত হবে। একনেক সভা শেষে এই তথ্য জানালেন পরিকল্পনা উপদেষ্টা। বললেন, যেভাবে সুদের চাপ বাড়ছে তাতে আর বেশি দিন ঋণ নির্ভর বাজেটে থাকা যাবে না। তাই বিদেশি ঋণে নতুন প্রকল্প আপাতত হাতে নেবে না সরকার। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয় এবং আলোচনায় 13টি প্রকল্প স্থান পায়। ব্যয় ধরা হয়েছে 12,532 কোটি টাকা। এর মধ্যে 9টি নতুন, বাকি 4টি সংশোধিত। পরিকল্পনা উপদেষ্টা জানালেন, গ্যাস সংকট কমাতে আমদানি নয়, দেশীয় উৎস থেকে উত্তোলনে জোর দিতে চায় সরকার। এ সংক্রান্ত গুচ্ছ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বাস্তবায়ন করবে জ্বালানি বিভাগ। সিলেট 12 নম্বর কূপ, তিতাস খামতা ফিল্ডে 4টি উন্নয়ন কূপ, হবিগঞ্জ, বাখরাবাদ, মেঘনা ফিল্ডে 3 ডিএসএসমিক জরিপ প্রকল্প বাস্তবায়ন হলে দেশের গ্যাস সংকট অনেকাংশেই কমবে। আর সেই লক্ষ্যে নিজস্ব অর্থায়নের পাশাপাশি বিদেশি ঋণ কাজে লাগাবে সরকার। পায়রা বন্দর, এরকম কিছু প্রকল্প আছে। যেসব প্রকল্পে দেশীয় যারা ঠিকাদার, এরা কিন্তু রাতারাতি কোটিপতি হয়ে গেছিল। মুসলিম বিশ্বের ঐক্য, মানবতার শান্তি, সমৃদ্ধি কামনায় শেষ হয়েছে তাবলিগ জামাতের ইজতেমার প্রথম পর্ব। 3 দিনব্যাপী ইজতেমার শেষ দিনে মোনাজাতে অংশ নেন কয়েক লাখ ধর্মপ্রাণ মানুষ। প্রথম পর্বে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। কুয়াশা মাড়িয়ে তুরাগ তীরে মানুষের ঢল, কেউ হেঁটে, কেউ বা গাড়িতে, যে যার মতো করে পৌঁছে যান ইজতেমা ময়দানে। মোনাজাত শুরুর আগেই যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। অবনত মস্তক ও আকাশপানে দুহাত তুলে বিশ্বব্রহ্মাণ্ডের মালিকের কাছে প্রার্থনা। নেই উঁচু নিচু ভেদাভেদ, নেই কোনো হুল্লোড়, এক মনে শুধুই পাপ মোচনের ফরিয়াদ। ইমানের সঙ্গে মওত নসিব করেন আল্লাহ। মওতের পরবর্তী জীবন আল্লাহ বরকতময় করে দেন, আল্লাহ বরকতময় করে দেন। শুধু নিজের আত্মা পরিশুদ্ধ নয়, ব্যক্তি থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে বিশ্ব, সর্বত্র বয়ে যাক শান্তির সুবাতাস। লাখো মানুষের অশ্রুসিক্ত মোনাজাত তুরাগ তীরে। আল্লাহ সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেন আল্লাহ। আপনার কলমা পড়ছে আল্লাহ করে মাফ করে দেন আল্লাহ। যারা আপনাকে মাহবুব বলে স্বীকার করে মাফ করে দেন। সংকট, যুদ্ধ, বিগ্রহে ক্লান্ত মুসলিম বিশ্বের জন্য দোয়া করা হয় আখেরি মোনাজাতে। অতীতে নেতিবাচক কৃতকর্মের জন্য পানা চেয়ে ইজতেমার শিক্ষা যাতে কাজে লাগে জীবনের সব ক্ষেত্রে, সেই দোয়া ছিল আল্লাহর কাছে। আল্লাহ এই কাজে সমস্ত রুকাওয়াতকে দূর করে দেন আল্লাহ, সমস্ত বাধা বিপত্তিকে দূর করে দেন। আপনার কুদরত অসীম আল্লাহ, আপনি আপনার কুদরত দিয়া সমস্ত রুকাওয়াত আর বাধাকে দূর করে দেন।
মোনাজাত শেষে ফিরতি পথ ধরেন আগতরা। বলছেন ইজতেমা যেখানে শেষ সেখান থেকেই ঈমান আমলের দাওয়াতের কাজটা শুরু হলো। দিনী ভাইদের কাছে দাওয়াত তাবলীগের নামে যেই প্রচারিত, এটা যে সমস্ত মানুষ আসতে পারে না তাদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। তাদের অসুস্থতা দূর করে দেয় এবং মানুষের কোনো হিংসা কিনে না থাকে। আল্লাহ তাআলার কাছে আমি এগুলি চেয়েছি। দোয়া করলাম যে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যাতে করে এইখান থেকে ভালো কিছু একটা নিয়ে বাসায় গিয়ে এর উপর আমল করার তৌফিক দান করেন। সোমবার থেকে একই স্থানে শুরু হবে দ্বিতীয় পর্বের আয়োজন। পবিত্র কোরআনের সূরা আল ইমরান আল্লাহ বলেছেন, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে পাঠানো হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে আর আল্লাহর উপর বিশ্বাস রাখবে। মূলত কোরআন এবং হাদিসের এই যে শিক্ষা, সেই শিক্ষা আরেকবার শানিত করে নেওয়া হলো ইজতেমার এই ময়দান থেকে। আর এখানকার অর্জিত জ্ঞান বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছে দিতে ছুটে যাবেন ইজতেমায় আগত মানুষরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, টঙ্গী তুরাগতীর, গাজীপুর। আখেরি মোনাজাত শেষে মেট্রো রেলে ইজতেমা ফেরত মুসল্লিদের ঢল নামে। রাজধানীর বিভিন্ন জায়গায় ফেরার পাশাপাশি মতিঝিল স্টেশন ব্যবহার করে নারায়ণগঞ্জ বা অন্যান্য জায়গায় যেতেও মেট্রো ব্যবহার করেন মুসল্লিরা। অন্য পরিবহনের তুলনায় দ্রুত আর আরামদায়ক পরিবেশ হওয়ায় মেট্রো রেলকেই বেছে নেয়া। এতে যারা নিয়মিত যাত্রী তাদের খানিকটা অসুবিধা হলেও বাকি সব স্বাভাবিক ছিল। ইজতেমা ময়দান ছাড়িয়ে আশেপাশেও ছড়িয়ে পড়ে মুসল্লিদের অবস্থান। আখেরি মোনাজাত শেষে বাড়ি ফিরতে অনেকেই পা বাড়ান মেট্রো স্টেশনের দিকে। উত্তরার উত্তর স্টেশনেই সবচেয়ে কাছে, তাই ভিড়ও সবচেয়ে বেশি। দলে দলে মুসল্লিরা প্রবেশ করেন স্টেশনে। কনকোর্সে গিজগিজ করছে মানুষ। সবচেয়ে বড় লাইন ভেন্ডিং মেশিনের সামনে। যারা মেশিনের টিকিট কাটতে অভ্যস্ত নন তারা দাঁড়িয়েছেন কাউন্টারের সামনে। 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে বাসে, সেখানে আমরা 10 থেকে 15 মিনিটের ভিতরে আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারি। গাড়িতে তো গাড়ি পাই না, জাম না প্রচুর, বাস নাই। এটা অনেকগুলো ভিতরে হাউজিং এর ভিতরে আইসা ওখান থেকে অটোতে আসছি। এখানে মেট্রো রেলে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে লাইনের কারণে, বেশি মানুষ। স্বয়ংক্রিয় দরজার সামনে আজ বাড়তি সতর্কতা। অতিরিক্ত চাপে আবার না বিকল হয়ে যায়, কারণ আগেও যন্ত্রটি বেশ ভুগিয়েছে যাত্রী আর ডিএমটিসিএলকে। তবে যন্ত্রেরও সক্ষমতার মাত্রা থাকে, সেটি অতিক্রম করলেই যায় বিগড়ে। যাচ্ছে সুবিধা, সহজে যাওয়া যায়। কিছু লোক যাবে হচ্ছে সচিবালয়, কিছু যাবে মিরপুর 10। এই যে জ্যামজট, মানুষের চাপ বেশি, এই জন্য চলে আসছি মেট্রো রেলে। অল্প সময় দাঁড়াইছি, লাইনে টিকিট পেয়ে গেছে। সবাই চেষ্টা করছেন ঠেলে হলেও ট্রেনে উঠতে। উত্তরা স্টেশন থেকেই প্রায় ট্রেনগুলো পরিপূর্ণ হয়ে ছাড়ছে। প্রতিটি বগি প্রায় সক্ষমতা ছুঁই ছুঁই অবস্থা। বেশিরভাগই ইজতেমা ফেরত মুসল্লি। শহরের ভেতরের বিভিন্ন স্থানে তো বটেই, নারায়ণগঞ্জ সহ দূরের স্থানে যেতেও অনেকে চড়ছেন মেট্রোতে। ইজতেমার প্রথম পর্ব ছিল, এই জন্য অনেক রাশ ছিল, অনেক মানুষের সমাগম ছিল, এই জন্য। বাইকে আমার 350 টাকা লেগে গেছে, আর মেট্রো রেলে আসছি, এটা মানে উপভোগ করতেছে। আমাদের জন্য একটা অসাধারণ সুযোগ দিয়েছে, যেটা খুব সহজে স্বল্প সময় এবং কম ব্যয়ে আমরা এক জায়গা থেকে মতিঝিলে পৌঁছাতে পারতেছি। 2 বছর যাবত মেট্রো রেল হওয়াতে কিন্তু এটা অনেকটা সহজ হয়ে গিয়েছে। আশা করি আমাদের কর্তৃপক্ষরা যদি এতে আর একটু নজরদারিতা করে, এটা আরো সহজ হবে আমাদের জন্য। সাধারণ মানুষ আমরা সবাই চড়তে পারি, ভাড়াটা বেশি মনে হয় আমার থেকে। আখেরি মোনাজাতের পরের 2 ঘন্টা শহরের ভেতরের স্টেশনগুলোয় ওঠার যাত্রী ছিল খুবই কম। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর শ্যামলী ও আগারগাঁয়ের সড়কে অবস্থান নিয়ে আজও বিক্ষোভ করছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতরা। সকাল 11টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে তীব্র যানজট দেখা দিয়েছে ওই এলাকায়। দুপুরে শিশু মেলার সামনের সড়ক তারা বন্ধ করে দেন। আহতরা বলছেন, ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে এখনো দেয়া হয়নি। পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পূরণ করা হয়নি বলে অভিযোগ করেন তারা। রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিও জানিয়েছেন অভ্যুত্থানে আহতরা। এর আগেও একই দাবিতে স্বাস্থ্য উপদেষ্টার পথ অবরোধ করে বিক্ষোভ করেছিলেন পঙ্গু ও আশপাশে হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। যে দাবিগুলো যেগুলো আমরা ন্যায্য প্রাপ্য, এগুলো যেন আমরা আমাদের এই রাষ্ট্রের সরকারের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আমাদের মায়েরগুলো আমরা ফিরে যেতে পারি। যে এদের চিকিৎসা করতে আসলে কয় কোটি টাকার দরকার, আজকে 6 মাস হয়েছে, এখনো যদি চিকিৎসার জন্য এরা আসে রাস্তায় দাঁড়ায়, বাইরে এখানে সেখানে কান্নাকাটি করে, এটা আসলে সরকারের জন্য বিশাল লজ্জাজনক। দেখি রাস্তা ব্লক, রাস্তায় কি হয়েছে, আন্দোলন হইতেছে কেন? তাদের চিকিৎসার টাকা দেয় নাই সরকার, তাদের কোনো খোঁজ খবর নেয় না, এর জন্য তারা রাস্তা ব্লক করে আন্দোলন করতেছে। এটা কি আদৌ যৌক্তিক হয়েছে? যেমনটি আপনাদের জানাচ্ছিলাম, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা শ্যামলী এবং আগারগাঁয়ের সড়ক অবরোধ করে আছেন সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে। আমাদের সহকর্মী আশিক মাহমুদ শ্যামলীতে এই মুহূর্তে আছেন,
দেখে আসতে চাই কি আপডেট আছে। আশিক, গণঅভ্যুত্থানে আহতরা তো নানা কারণেই বিক্ষুব্ধ, তারা তাদের সুচিকিৎসার দাবি করেছে, ক্ষতিপূরণেরও দাবি করেছে। যানজটে ভোগান্তির চিত্র আমাদেরকে জানাবেন। এই 3 দাবি সহ আরো বেশ কিছু দাবি দেওয়া নিয়েই এই জুলাই আগস্টের আহতরা বেলা 11টার দিকে এই মিরপুর রোড অর্থাৎ মিরপুর যে প্রধান সড়ক অর্থাৎ গাবতলী থেকে নিউ মার্কেট যাওয়ার যে সড়কটি, এই প্রধান সড়কটি অবরোধ করে এবং সেই অবরোধ টানা 5 ঘন্টা ধরে চলছে। এখন পর্যন্ত সেই সড়কটি কিন্তু অবরোধ এবং যার ফলে এই যে আশপাশের যে সড়ক অর্থাৎ এটি একটি প্রধান সড়ক, সেটি যেহেতু বন্ধ রয়েছে, আশপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে এবং পুরো স্থবির হয়ে পড়েছে পুরো এই এলাকা এবং একটিও গাড়ি বেলা 11টা থেকে এখন পর্যন্ত এই সড়ক দিয়ে পার হতে পারেনি। আপনি জানেন যে এই এলাকাটি আশপাশে বেশ কয়েকটি বড় বড় হাসপাতাল রয়েছে, বিশেষ করে যারা রোগীদেরকে নিয়ে ডাক্তারের কাছে এসেছিল তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। তাদের গাড়িও ঠিকমতো যাতায়াত করতে পারছে না, বিশেষ করে যে অ্যাম্বুলেন্সগুলো আছে সেগুলোকে আহতরা পার করে দিলেও কিন্তু অন্যান্য যারা বিভিন্ন পায়ে হেঁটে রিক্সা নিয়ে যারা চিকিৎসা সেবা নিতে এসেছে তারা চরম ভোগান্তিতে পড়ছে। বিশেষ করে যারা গাড়িতে এখনো ঘন্টার পর ঘন্টা বসে আছে তারাও চরম ভোগান্তিতে পড়েছে। একটু জানাতে চাই যে শিক্ষার্থীরা বলেছিল 4টার মধ্যে তাদের দাবির বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না আসলে তারা 4টার পরে সচিবালয় ঘেরাও কর্মসূচি দিবে, যদিও এখন পর্যন্ত সেই বিষয়টিও নিশ্চিত না। শিক্ষার্থীরা এবং আহত যারা তারা কিন্তু এখনো সড়কে অবস্থান করছে এবং পুরো সড়কটি অবরোধ করে রয়েছে এবং দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং এর ফলে কিন্তু চরম একটি ভোগান্তির পরিস্থিতি তৈরি হয়েছে। এই আশপাশের সকল সড়কেই কিন্তু যানজট তৈরি হয়েছে, যাতে করে আসলে শিক্ষার্থীরা এখন পর্যন্ত তাদের দাবিতে অনড়। তারা বলছে কোনো ধরনের সুনির্দিষ্ট নির্দেশনা না আসা পর্যন্ত তারা তাদের এই দাবি, এই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবে। বাজারে পাওয়া ঘিয়ের প্রায় ৬৭% ভেজাল, ৪৩% গুড় আর ৩৩% মধু খাবার উপযোগী নয়। আর এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে নিরাপদ খাদ্য দিবস আয়োজিত সেমিনারে। ২০২১ সালে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের করা এক গবেষণা রিপোর্ট উপস্থাপন করে বলা হয়, বাজারে পাওয়া ১৬% তরল দুধ এবং ১৭% লবণও নিরাপদ নয়। নিয়মিত সকল ভেজাল খাদ্য গ্রহণই মানুষের অসুস্থতার অন্যতম কারণ বলে জানান সেমিনারে আলোচকরা। বেঁচে থাকার জন্যই খাবার গ্রহণ, কিন্তু গ্রাহকের অজান্তেই সেই খাবার হয়ে উঠছে প্রাণঘাতী। কেউ বুঝে, কেউ বা না বুঝে প্রাত্যহিক জীবনে এসব খাবারে ভেজাল মিশিয়েই যাচ্ছে। আমরা যা খাচ্ছি তা কতটুকু নিরাপদ সেটা জানতে ২০২১ সালে গবেষণা করে জনস্বাস্থ্য ইনস্টিটিউট। গবেষণায় জানা যায়, বাজারে থাকা ৬৬.৬৭% ঘিতেই রয়েছে ভেজাল। গুড়ের ক্ষেত্রে এর পরিমাণ ৪৩.৭৫%, আর বাজারে থাকা মধু ও মিষ্টিতে ভেজাল রয়েছে ৩৩.৩৩ এবং ২৮.৫৭%। ইলেকট্রনিক মিডিয়ার সদস্যরা আছেন তাদের রোববার সকালে বিএসএমএমইউতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত এক সেমিনারে ৪ বছর আগের এসব তথ্য তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা। ৩৫,০০০ জনগণ প্রত্যেক বছর মারা যায় এই ডিজিজে, এবং ২০২০-এর ডেটা যেটা বলে যে শুধুমাত্র এই অনিরাপদ খাদ্যের কারণে বছরে ৩৫,০০০ মানুষ মারা যাচ্ছে। আর কলেরা যে ডায়রিয়াল টাইপ অফ ডিজিজ, সেটাতে আমরা 2022-এর যে তথ্য দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক 400 জনের মধ্যে একজনই এই রোগে আক্রান্ত হয়ে হসপিটালে ভিজিট করতে আসে। শুধু তাই নয়, 4 বছর আগের এই জরিপে বাজারে থাকা ২৭.৯৩% হলুদে পাওয়া গেছে ভেজাল। লবণের ক্ষেত্রে এই হার ১৭.৩৩%, দুধে ১৬.৬৭%, মরিচে ১৪.৭৮%, আর চালে ৮.৩৩%। 5 চামচের বেশি চিনি আমরা খাওয়া আমাদের উচিত হবে না, এবং রিফাইন্ড সুগার যেটা বলা হয় যে আমাদের ডায়েটারি ডিজাস্টার করে, সুতরাং বলা হচ্ছে যে এগুলোকে বলা হয় হোয়াইট পয়জন। লবণ এবং চিনিকে এগুলো আমরা যতটা পারি আমরা অ্যাভয়েড করব। এছাড়া যে আমাদের যে ফলে যে চিনিটা আছে ন্যাচারাল সুগার, সেটা আমরা যদি খাই তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। সুস্থ থাকতে বাসার ফ্রিজে রান্না করা খাবার এবং কাঁচা সবজি একদমই পৃথক পৃথক কম্পার্টমেন্টে রাখা খুবই জরুরি বলে জানান গবেষকেরা। নিজেকে সুস্থ রাখতে প্রতিদিন 5 গ্রাম লবণের বেশি কখনোই গ্রহণ করা উচিত নয় বলেও জানানো হয় সেমিনারে। মিনারেল যেমন ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম এগুলো আমাদের খাবারে যেন থাকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। অমর একুশে বইমেলার দ্বিতীয় দিন আজ। মেলা প্রাঙ্গণ থেকে ঘুরে আসতে চাই সহকর্মী শওকত মজুর শান্ত অপেক্ষা করছেন।
আজ যেহেতু দ্বিতীয় দিন বইমেলায় পাঠক লেখক দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন শান্ত জানাবেন। নতুন কোন কোন বই আসলো? বৃষ্টি, এখানে কিন্তু বলতে হবে যে মেলা প্রাঙ্গণে মানুষজন আসতে শুরু করেছেন এবং ভিড় এখনই বলা যাবে না যে খুব বেশি ভিড়, তবে সেই সময় অনুপাতে মনে হচ্ছে যেন যত সময় গড়াবে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। মানুষজন কিন্তু আসছেন এই সময়টিতে, তারা কিন্তু প্রত্যেকটি স্টলে যান, ঘোরেন এবং বইয়ের যে তালিকাগুলো আছে প্রত্যেকটি প্রকাশনের সেই তালিকাগুলো তারা সংগ্রহ করেন, দেখেন এবং সেখান থেকে বিচার বিশ্লেষণ শুরু করেন যে আসলে তারা কোন কোন বইগুলো কিনবেন, কোন কোন বইগুলো সংগ্রহ করবেন। বলতে হবে যে প্রকাশকরাও আশায় বুক বেঁধেছেন। প্রতিবার বইমেলায় কিন্তু তারা অনেক টাকা লগ্নি করেন এবং প্রত্যাশা করেন যে সেই সুন্দর একটা ভালো মেলা তারা উপহার দিতে পারবেন এবং মানুষজন বই সংগ্রহ করবে তাদের। সবকিছু মিলিয়ে পাঠকরাও কিন্তু অধীর অপেক্ষায় থাকেন যে নতুন নতুন লেখকের যে বইগুলো আছে অথবা তাদের পছন্দের যে লেখক অথবা জনপ্রিয় লেখক তাদের বইগুলো যেগুলো আছে, যেগুলো সংগ্রহ করা হয়নি সেগুলো তারা সংগ্রহ করে নেবেন। তো এখন পর্যন্ত বলতে হবে নতুন বই আসতে শুরু করেছে, হয়তোবা সপ্তাহখানেক পরে আরও নতুন বইয়ের যে ঢল সেটি বাড়তে শুরু করবে। নিশ্চয়ই তাই। অনেক ধন্যবাদ শান্ত। সিলেটের ওসমানীনগরে সকালে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। আমরা বেশ আরো বিস্তারিত জানবার চেষ্টা করছি। সহকর্মী মাহবুবুর রহমান রিপন অপেক্ষা করছেন আমাদের জন্য। রিপন, এমন মর্মান্তিক একটি দুর্ঘটনা কখন এবং কিভাবে হয়েছিল, নিহতদের পরিচয় জানা গেছে কিনা জানাবেন। বৃষ্টি, আসলে ঘটনাটি ঘটেছে সকাল 7:40 দিকে। হাইওয়ে পুলিশের যে প্রতিবেদন সেই প্রতিবেদন অনুযায়ী 7:40 দিকে ঢাকার রূপগঞ্জ থেকে একটি পরিবার আসছিলেন এবং একটি প্রাইভেট কারে প্রায় 9 জন ছিলেন। এর মধ্যে 3 জন শিশু ছিল আর বাকি 6 জন প্রাপ্তবয়স্ক ছিল। এবং এই গাড়িটি যখন সিলেটের ওসমানীনগরের 19 মাইল এলাকায় আসে এবং ঢাকাগামী একটি ট্রাকের সাথে প্রায় মুখোমুখি সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণেই এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে এখানকার লোকজন এবং হাইওয়ে পুলিশের লোকজন আমাদেরকে জানিয়েছেন। যে বিষয়টি তারা বলছেন যে ঘটনাস্থলেই আসলে যে গাড়িতে যারা ছিলেন ড্রাইভার সহ 9 জনই মূলত তারা আহত হয়েছিলেন এবং তাদেরকে নিয়ে 2 জন গুরুতর আহত অবস্থায় ছিলেন। তাদেরকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় এবং হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে 2 জনকে, এবং এর মধ্যে শিশু এবং তার মা, আর বাকি 7 জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং এখানে আসার পর আরও 2 জন মারা যায়। আর সর্বমোট 4 জন এখন পর্যন্ত মারা গেছে এবং বাকি যারা চিকিৎসাধীন রয়েছে তারা অনেকটা ঝুঁকিমুক্ত বলে এখানকার চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে এই 4টি মরদেহ বিনা ময়না তদন্তে নেওয়ার জন্য তারা আবেদন করেছেন। পুলিশ সে বিষয়টি দেখছে। বৃষ্টি, শুনছিলাম এবং সেখানে পরিবারের স্বজনদের আহাজারিও শোনা যাচ্ছিল। রিপন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।